আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি মাকসুদ। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর একটি গদ্য, যেটির নাম পর্দা ইংলিশ, সেটির ২য় অংশ নিয়ে। এর আগে আমরা ১ম অংশ নিয়ে আলোচনা করেছি এবং তারপর থেকে আজকে আমরা আলোচনা করব। তার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা হচ্ছে গিয়া সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুল্ককেশ বুদ্ধিমানগণ বলেন যে, আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়, ওই শকটের এক চক্রপতি অপরটি পত্নী। দেখেন, শুল্ককেশ মানে হচ্ছে গিয়া সাদা চুলওয়ালা। এখানে সাদা চুলওয়ালা বলতে তিনি হচ্ছে গিয়া যে মুরব্বিদের বোঝাচ্ছেন, পণ্ডিত যাদের তাদেরকে বলছেন। বলে তারা বলতেন, আমাদের সাংসারিক যে জীবনটা সেটা হচ্ছে দ্বিচক্র। দ্বিচক্র মানে ২ চাকার, শকটের মানে হচ্ছে গাড়ি। বলে ২ চাকার একটা গাড়ির মতো হচ্ছে গিয়ে আমাদের যে সাংসারিক জীবন, সেই সাংসারিক জীবনটা। তাহলে চাকা কয়টা? চাকা হচ্ছে ২ টা। সেই চাকার অর্থাৎ সেই মানে সেই গাড়ির এক চক্র হচ্ছে পতি। পতি বলতে এখানে বোঝাচ্ছে স্বামীকে। যারা ২ চাকা গাড়ির, ২ চাকা গাড়ির ১ চাকা হচ্ছে কি স্বামী। আর অপর চাকা কে? অপর চাকা হচ্ছে পত্নী। পত্নী মানে স্ত্রী। তাই ইংরেজি ভাষায় কথায়, কথায় স্ত্রীকে বলা হয় পার্টনার বা অংশিনী, উত্তমার্ধ, যেটাকে বলা হয় বেটার হাফ ইত্যাদি বলে থাকে ইংরেজি ভাষায়। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নয়। মানে জীবনে যে কর্তব্য সেটা হচ্ছে কি অনেকটা গুরুতর, সেটা খুব একটা সহজ নয়। কেমন? কবির ভাষায় দেখুন। সুকঠিন গার্হস্থ্য ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে? দেখুন, সুকঠিন মানে অনেক কঠিন, গার্হস্থ্য ব্যাপার মানে ঘরের অভ্যন্তরীণ সংসারের যে ব্যাপারগুলা মহিলারা করে থাকে সেই ব্যাপারগুলো বলতে সুকঠিন মানে খুব কঠিন এই গার্হস্থ্য ব্যাপারগুলা। সুশৃঙ্খলা মানে খুব ভালোভাবে কে পারে চালাতে, মানে কোশ্চেন করতেছে। রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। মানে একটা রাজ্য শাসন করার জন্য যে রীতিনীতি, যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো সূক্ষ্মভাবে খুব নিবিড়ভাবে রয়েছে ইহাতে। ইহাতে বলতে কথা, এই যে গার্হস্থ্য ব্যাপার যে চালাতে পারে, যেখানে গার্হস্থ্য ব্যাপার যদি কেউ সুশৃঙ্খলা যেমনটা চালাতে পারে, তাহলে রাজ্য শাসন করার জন্য যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো কি ওই গার্হস্থ্য চালানোর যেই ব্যাপারটা সেখানে মোটামুটি অনেকটা উপস্থিত থাকে। বোধহয় গার্হস্থ্য ব্যাপারটাকে সমস্ত মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। তাহলে এখানে গার্হস্থ্য ব্যাপারটাকে কি একটা পুরা মস্তক স্বরূপ কল্পনা করিয়াছেন শাস্ত্রকারগণ, এবং সেই মস্তক তাহলে নিচে অঙ্গ থাকবে, উপরে মস্তক থাকে, এবং পতি এবং পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। তাহলে উপরেরটা পুরা গার্হস্থ্য ব্যাপারটা হচ্ছে কি মস্তক, তাহলে মস্তকের নিচে যেটা অঙ্গ, এই অঙ্গটা হচ্ছে কিসের সমন্বয়ে? পতি এবং পত্নীর সমন্বয়ে। তবে দেখা যাক বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন। দেখা যাক বলতে এখানে যে যাক বলতে যাক, যে সমাজের মানে যে চিত্রটা সেটা কেমন এখনকার সময়ে আইসা। বলতেছে, মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে। এই যে এখানে দর্পণ, দর্পণ মানে আয়না। মানে কোন দিকে ধরুন আপনি হচ্ছে গিয়ে পশ্চিম দিকে তাকান আপাতত। মানে কল্পনা করুন যে পশ্চিম দিকে একটা দেয়ালে বড় একটা আয়না আছে। যে আয়নাতে যাহাতে আপনি আপাদমস্তক নিরীক্ষণ করিতে পারেন। মানে একটা বড় একটা আয়না আছে কোন দেয়ালে? পূর্ব দেয়ালে। তাহলে পূর্ব দেয়ালের আয়নার দিকে আপনি ধরেন তাকান। সেই তাকালে আপনি পা থেকে মাথা পর্যন্ত পুরোটা আপনাকে দেখতে পারতেছেন। আপনার দক্ষিণ ভাগ পুরুষ এবং বাম ভাগ স্ত্রী। এখন আপনি তো পূব দিকে তাকিয়ে আছেন, তাই না? তাহলে পূব দিকে তাকিয়ে থাকলে আপনার দক্ষিণ ভাগ পুরুষ, মানে দক্ষিণ ভাগ মানে ডান দিক। আর বাম ভাগ হচ্ছে স্ত্রী, মানে হচ্ছে উত্তর দিক, যেটা হচ্ছে গিয়ে বাম, আপনার শরীরের বাম পাশ। ডান পাশ হচ্ছে গিয়ে পুরুষ আর বাম পাশ হচ্ছে কি স্ত্রী। এই দর্পণের সম্মুখে দাঁড়িয়ে দেখুন, আপনার দক্ষিণ বাহু দীর্ঘ ৩০ ইঞ্চি এবং স্থূল। মানে আগেই বলছিলাম, আপনি যদি পূর্ব দিকে তাকিয়ে আছেন এখন, হ্যাঁ? তাহলে আপনার দক্ষিণ দিকে কোন বাহুটা আছে? হাতের ডান পাশের যে বাহু সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে আছে। তাহলে সেই দক্ষিণ দিকের বাহু মানে ডান পাশের বাহু হচ্ছে দীর্ঘ কত ইঞ্চি? ৩০ ইঞ্চি এবং স্থূল, স্থূল মানে মোটা। অন্যদিকে বাম বাহু দৈর্ঘ্যে ২৪ ইঞ্চি এবং ক্ষীণ। তাহলে বাম বাহু কোনটা? বাম বাহু হচ্ছে আপনি যেটা উত্তর দিকে, যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার হাতের বাম পাশ, সেটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্যে কত ইঞ্চি? সেটা দৈর্ঘ্য হচ্ছে ২৪ ইঞ্চি এবং ক্ষীণ, ক্ষীণ মানে চিকন। তারপর বলতেছে দক্ষিণ চরণে দৈর্ঘ্য হচ্ছে ১২ ইঞ্চি। দক্ষিণ চরণ মানে ডান পাশের যেই পা, চরণ মানে পা, সেটার দৈর্ঘ্য হচ্ছে ১২ ইঞ্চি। বাম চরণ অতিশয় ক্ষুদ্র। সেই তুলনায় বাম পাশের যে পা, সেই পাটা একটু
ক্ষুদ্র মানে ছোট। দক্ষিণ স্কন্দ উচ্চতায় 5 ফিট। এই যে এখানে স্কন্দ শব্দ আছে, স্কন্দ শব্দটা হচ্ছে কাঁধ। বলতেছে দক্ষিণ পাশ মানে ডান পাশে যে কাঁধ, সেই কাঁধ হচ্ছে উচ্চতায় কত ফিট? 5 ফিট। অন্যদিকে বাম স্কন্দ উচ্চতায় 4 ফিট। বাম স্কন্দ বলতে কি? আপনার যে বাম পাশে যেটা আছে উত্তর দিকে, সেই স্কন্দ মানে কাঁধ উচ্চতায় কত ফিট? 4 ফিট। তবে এই মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিতে পড়িতেছে। এখন দেখুন, যেহেতু হচ্ছে গিয়ে আপনার ডান পাশের হাত বড়, পা বড় এবং কাঁধও বড়, অন্যদিকে বাম পাশে সবকিছুই ছোট। তাহলে আপনার মাথাটা কি স্থির থাকবে নাকি? যেহেতু বাম দিকে ছোট, তাহলে বাম দিকে ঝুলিয়ে পড়ার কথা। এজন্য বলতেছে তার জন্যই মাথাটা সোজা থাকতে পারে না, বাম দিকে ঝুঁকিয়ে পড়িতেছে। কিন্তু আবার দক্ষিণ কর্ণবারে বিপরীত দিকেও একটু ঝুঁকি আছে। তাহলে যেহেতু ডান দিকে সবই বড়, তাহলে ডান দিকে কানটাও বড়। যখন বাম দিকে মাথা হচ্ছে গিয়ে বাম দিকে ছোট হওয়ার কারণে সবকিছু মাথা বাম দিকে ঝুলিয়ে পড়িতেছিল। এমন সময় ডান দিকের কানটা হচ্ছে কি যদি একটু বড়, এই কানের ভারে ডান দিকেও একটু কি মানে পুরা বাম দিকে ঝুলিয়ে পড়তে পারে না। কারণ ডান দিকে হচ্ছে কানের ভারে ডান দিকে কি করতেছে? টেনে রাখতেছে। দক্ষিণ কর্ণ হস্তি কর্ণের বৃহৎ। হস্তি মানে হাতি। হস্তি শব্দের অর্থ কি? এই হস্তি শব্দের হচ্ছে হাতি। হাতির কানের মতো বৃহৎ। বৃহৎ মানে বড়। আর বাম কর্ণ হ্রাসব কর্ণের ন্যায় দীর্ঘ। তো বাম কর্ণ হচ্ছে কিসের মতো? হ্রাসব হচ্ছে গাদা। গাদার কানের যে মতো বাম পাশের কানটা ছোট। এবার বলতেছে, দেখুন, ভালো করিয়া দেখুন, আপনার মূর্তিটা কেমন। যদি এই মূর্তিটা অনেকের মনোমত না হয়, তবে দ্বিচক্র শকটের গতি দেখাই। ওই যে কিছুক্ষণ আগেই যে বলল যে সাংসারিক জীবনটা কেমন একটা দ্বিচক্র শকটের মতো। এখন বলতেছে আগে যে উদাহরণ দিচ্ছে যে ব্যালেন্স যদি না হয় তাহলে মাথা যে একদিকে ঝুঁকিয়ে পড়ে। সেটা তিনি মূলত এটাই বোঝাচ্ছেন। যদি সবকিছুতে যদি ব্যালেন্স না হয়, স্বামী-স্ত্রীদের ভিতরে যদি সমন্বয় না থাকে, তাহলে এরকম কি থাকবে না? ব্যালেন্স থাকবে না। একদিকে ঝুঁকিয়ে পড়বে। এখন সেটা যদি কেউ না বোঝে তাহলে তিনি দ্বিচক্র মানে আমরা কি বলছিলাম? দ্বিচক্র মানে হচ্ছে ২ চাকা শকট পানিকারী। ২ চাকার গাড়ির যে গতি, সেই গতি দিয়ে তিনি এবার দেখাতে চাচ্ছেন। যে শকটের এক চক্র বড় পতি মানে বড় বলতে যেই ২ চাকা যেটা, তাহলে ২ চাকার একটা চাকা হচ্ছে বড় মানে স্বামী, এবং এক চক্র ছোট পত্নী হয় মানে আরেক চাকা হচ্ছে ছোট মানে স্ত্রী হয়। সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না, সে কেবল একই স্থানে গৃহকোণেই ঘুরিতে থাকিবে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছেন না। এটা আসলেই সত্য। যদি মনে করেন ২ টা চাকা এরকম হয়, একটা ছোট আর একটা বড়, তাহলে যদি ঘুরেতে থাকে তাহলে কি হবে? আল্টিমেটলি ওই ছোট চাকাকে কেন্দ্র করে বড়টা কি করতে থাকবে? ঘুরতেই থাকবে। তাহলে তিনি এইখানে এই যে দেখাচ্ছেন যে মহিলা আর পুরুষের ভিতরে যেই বৈষম্য, মানে সমান নাই সবকিছুতে। এই বৈষম্যের কারণেই কি হচ্ছে না? ভারতবাসীর উন্নতি হচ্ছে না। এই বৈষম্যে মূলত ভারতবাসীর উন্নতির পথে অগ্রসর হইতে পারতেছে না। কিসের জন্য? এই যে নারী পুরুষ বা স্বামী-স্ত্রী এদের ভিতরে যে ভেদাভেদ রয়েছে, পার্থক্য রয়েছে, এদের ভিতরে ইকুয়ালিটি নাই, ব্যালেন্স নাই। এর জন্য মূলত কি নারী জাতি বা ভারতবর্ষ অগ্রসর হইতে পারতেছেন না। সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক করিয়াছে। দেখেন, সমাজের বিধি ব্যবস্থা বলতে কি বলছে? বিভিন্ন যেই নিয়ম নীতি, সেই নিয়ম নীতি আমাদেরকে বলতে নারীদেরকে, তাহাদের বলতে পুরুষদের। বলতেছে সমাজের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি হচ্ছে গিয়ে নারীদেরকে পুরুষদের যেই অবস্থা, সেই অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা করিয়া রাখিয়াছে। তাহাদের সুখ-দুঃখ এক প্রকার এবং আমাদের সুখ-দুঃখ অন্য এক প্রকার। তাহলে তাহাদের বলতে পুরুষদের সুখ-দুঃখ হচ্ছে গিয়ে একরকম হয়, অন্যদিকে আমাদের বলতে পুরুষদের সুখ-দুঃখ হচ্ছে আরেক প্রকার হয়। এই স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার ২-৪ ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রেমালাপ আছে, যেটার নাম হচ্ছে নবদম্পতির প্রেমালাপ। সেখান থেকে তিনি কয়েকটা লাইন কি করতেছেন? কোট করতেছেন। তাহলে সেই লাইনটা কেমন? বর কেন সখী কোণে কাঁদিছে বসিয়া, কনে পশ্চিম মেনিটিরে ফেলিয়া এসেছি ঘরে। মানে বর হচ্ছে যেহেতু তারা নবদম্পতি নতুন বিয়ে করেছে, তখন বর হচ্ছে কনেকে জিজ্ঞাসা করতেছে, সখী আদর করে সখী বলতেছে, তুমি এক কোণায় বসিয়া কাঁদতেছে কেন? তখন কনে মানে স্ত্রী উত্তর দিচ্ছে, পশ্চিম মেনিটিরে, পশ্চিম মানে একটা পোষা প্রাণী, সেটাকে বাড়ি ফেলে এসেছে, এই জন্য সে কি করতেছে? কান্না করতেছে। এবার আবার বর বলতেছে, বর কি করিস বনে কুঞ্জ ভবনে, কনে খেতিসি বসিয়া টোফা ফুল। এবার হচ্ছে কুঞ্জ ভবনে মানে হচ্ছে গিয়ে আপনার
নিরিবিলি স্থান যেখানে ইউজুয়ালি স্বামী স্ত্রী অথবা এরপর আবার বর বলতেছে, বর কি করিস বনে কুঞ্জ ভবনে কনে খেতেছি বসিয়া টোপা কুল। এবার বর জিজ্ঞাসা করছে ওই কুঞ্জ ভবনে বসে তুমি কি করিতেছ? কনে উত্তর দিচ্ছে আমি সেখানে বসিয়া টোপা কুল খাচ্ছি। বর আবার জিজ্ঞাসা বলতেছে, বর জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয়, তোমা তবে সখী বল করিব কি, কনে আরো কুল পারো গোটা ছয়। তাহলে এরপরে যখন দেখলো যে তার মন খারাপ, বর দেখলো যে স্ত্রীর মন খারাপ, তখন স্ত্রীর মন ভালো করার জন্য এই বর হচ্ছে বলতেছে তোমার জগৎ থেকে মানে জীবন যদি আমার ক্ষয় হয়ে যায়, বলো তোমার জন্য কি আনতে পারি তোমাকে ভালো করার জন্য, তোমার মন ভালো রাখার জন্য। তখন সে কনে বলতেছে আরো কুল পরে গোটা ছয়। কুল মানে আমরা জানি বই। সে বলতেছে আরো গোটা ছয় কুল পরে তাহলে আমার ভালো লাগবে। তাহলে যে এখানে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই যে মহিলা মানুষ যে অনেক চাওয়া পাওয়া ব্যাপারটা এরকম না। এই যে তার স্বামী বলতেছে, বর বলতেছে তার থেকে পুরা জগৎ মানে জগৎ খুঁড়ে কি আনবে? কিন্তু সেখানে হচ্ছে তার চাওয়া হচ্ছে খুবই কি ক্ষীণ। এবার বর বলতেছে, বিরহের বেলা কেমন কাটিবে? কনে দেব পুতুলের বিয়ে। বলতেছে যখন হচ্ছে দুঃখ কষ্ট আসবে তখন আমরা সেই সময়গুলো কিভাবে কাটিয়ে দিব? তখন বলছে আমরা পুতুলের বিয়ে দিয়ে কি করব? সেই দুঃখ কষ্টের সময়গুলো কাটিয়ে দিব। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না, যাহাতে সে শিকার ছায়াতুল্য। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না, যাহাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। দেখুন এখানে প্রভুদের বলতে আগে বলছিলাম স্বামীদের, স্বামীদের বিদ্যার গতির কি নাই, কোনো শেষ নেই, সীমা নাই। কিন্তু অন্যদিকে স্ত্রীদের যে বিদ্যা, সেই বিদ্যার দৌড় সর্বোচ্চ কোন পর্যন্ত? বোধোদয় পর্যন্ত। এই বোধোদয় শব্দের মানে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিশু শিক্ষার মানে একটা বই আছে, যেটার নাম হচ্ছে শিশু শিক্ষা। সেই শিশু শিক্ষা বইয়ের ৩য় নাম্বার যেই বই, সেই বইয়ের নাম হচ্ছে বোধোদয়। তাহলে যদি কোনো স্ত্রীরা পড়ালেখা করেও তাহলে তার সর্বোচ্চ ওই বোধোদয় বই পর্যন্তই পড়ালেখা। কিন্তু অন্যদিকে স্বামীদের পড়ালেখার কোনো কি নেই? অন্ত নেই, মানে শেষ নেই। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়্যারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য কি করেন? মাপেন। বলতেছে স্বামীরা মানে পুরুষরা যখন হচ্ছে গিয়া এই পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, সেই সময়ে স্ত্রীরা কি করেন? একটা বালিশের ওয়্যার, ওয়্যার মানে কাভার, বালিশের যে কাভার, সেই কাভারের দৈর্ঘ্য প্রস্থ মাপেন কিসের জন্য? সেলাই করার জন্য। তাহলে এই যে বিভেদ দেখেন, মানে যেখানে উনি যেটা বোঝাতে চাচ্ছে এই যে বিভেদ মানে যেখানে পুরুষরা এত আগে গেছে আর নারীরা হচ্ছে কি ঘরের ভিতরে ছোট্ট একটা জিনিস নিয়ে কি তখনো পর্যন্ত পড়ে আছে। যেখানে মানুষ হচ্ছে কি পুরুষরা বলতেছে, যেখানে পুরুষরা পুরা দেশ এই পৃথিবী ছেড়ে বিশ্বের মানে মহাবিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করতেছে, সেখানে মহিলারা ঘরের ভিতরে একটা বালিশের কাপড় নিয়ে চিন্তা করতেছে। তিনি মূলত এটাই বলতেছেন। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতের বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাল ডাল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বলতেছে স্বামী যখন তার চিন্তা শক্তির মাধ্যমে বা কল্পনা শক্তির মাধ্যমে কি করেন? যে সুদূর মানে অনেক দূর যে আকাশে যে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত যে সৌরজগৎ, সেই সৌরজগতে বিচরণ করে, মানে সেখানে কি চলে না চলে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন। এবং সূর্যমণ্ডলের যে ঘনফল তুলাদণ্ডে, তুলাদণ্ডে মানে কি দাঁড়িপাল্লা দিয়ে তিনি হচ্ছে গিয়ে ওজন করেন মানে কল্পনার সাহায্যে এবং ধূমকেতুর যে গতি নির্ণয় করেন, তখন স্ত্রী কি করে? রন্ধনশালা, রন্ধনশালা মানে রান্না করে, রান্না করে বিচরণ করে, রান্না করে সে তখন ঘুরে বেড়ায়, চাল ডাল ওজন করে, রাঁধুনের যে গতি, রান্না কতটুকু হলো কি হলো না এইসব নিয়ে তিনি কি ব্যস্ত থাকেন। তাহলে স্বামী হচ্ছে গিয়ে কি নিয়ে ব্যস্ত আর সেখানে স্ত্রী হচ্ছে কি নিয়ে ব্যস্ত থাকে। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পাশে আপনার সহধর্মিণী কই? বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে তথায় পৌঁছাবার পূর্বেই উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন। তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো। এটা একটা আইরনি। তিনি হচ্ছে গিয়ে মূলত এখানে ব্যঙ্গ করার জন্য এই কথাটা বললেন আরকি। অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই। কারণ তারা হচ্ছে চর্বচস্য, চর্বচস্য মানে যা চিবিয়ে খাওয়া এবং চুষে খাওয়া যায় এরকম রান্না করতে পারেন। বিবিধ মানে বিভিন্ন প্রকারে তারা সেলাই করতে পারেন।
এবং ২-৪ খানা উপন্যাস পাঠ করিতে পারে। ইহাই হচ্ছে কি নারীদের জন্য যথেষ্ট। এর চাইতে বেশি আর উচ্চশিক্ষা নারীদের কি দরকার নাই। আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে। কারণ কি? যেহেতু মাতার দোষগুণ লইয়া পুত্রগণ ধরাধামে কণ্ঠস্থ বিদ্যার জোরে এফ.এ. পাস হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। দেখুন, এখানে বলতেছে যে ডাক্তার বলতেছে নারীদের পড়ালেখা দরকার আছে। কারণ একটা আমাদের সময়ের মানে সমাজে প্রচলিত আছে যে মাতার যেই দোষ বা গুণ যেগুলো হচ্ছে গিয়ে ছেলেরা পায়। বাপের গুলো হচ্ছে মেয়েরা পায়। সো ছেলেরা হচ্ছে গিয়ে যখন পড়ালেখা করে তখন পড়ালেখা করতে গিয়ে যখন যেই শিক্ষক থাকে শিক্ষকের ব্যাতের ভয় হোক বা যেকোনো ভয় হোক অনেক সময় তারা মানে যা বুঝে না তা না বুঝা সত্ত্বেও বিদ্যার জোরে তিনারা কি করেন মুখস্থ করে এফ.এ. এফ.এ. মানে ফাইন আর্টস এবং বিএ পাস করে বটে। কিন্তু তাদের মনটা পড়ে থাকে মায়ের সাথে ওই রান্নাঘরে। কারণ কি তার মায়ের চিন্তা চেতনা তার রান্নাঘর কেন্দ্রিক। সো তার মা এইজন্য ডাক্তার বলে তার মায়ের ভিতরে যদি ভালো গুণ থাকে, তার মা যদি শিক্ষিত হয়, তার মা যদি চিন্তা চেতনা আরো বড় থাকে তাহলে ছেলের চিন্তা চেতনা তারও কি হবে আরো বড় হবে, অন্যমুখী হবে। এর জন্য ডাক্তাররা বলে যে মায়েদের শিক্ষার প্রয়োজন আছে। তাহাদের বিদ্যা পরীক্ষায় এই কথার সততা উপলব্ধি হইতে পারে। আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন। শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণ হাত পশ্চিমে এবং বাম হাত পূর্বে থাকে তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন, আমার পশ্চাৎ দিকে। মানে এখানে বলতেছে কিন্তু তার মানে এক জনৈক বন্ধু তার ছাত্রকে পড়াচ্ছিলেন এবং কি দিক নির্ণয়ের কথা পড়াচ্ছিলেন। হ্যাঁ? তখন হচ্ছে কি বলেন যে যদি তোমার দক্ষিণ হাত পশ্চিমে থাকে, কোন দিকে? দেখেন দক্ষিণ হাতে আপনার যদি পশ্চিম দিকে আপনার দক্ষিণ হাত থাকে এবং বাম হাত থাকে যদি পূর্ব দিকে, তাহলে আপনার মুখ কোন দিকে? আপনার মুখ থাকার কথা দক্ষিণ দিকে। কিন্তু সে উত্তর পেলেন যে আমার পিছন দিকে। মানে এটা হচ্ছে কি যে মানে সংকীর্ণতা মানে না পারা সেটাকে তিনি এখানে কি করতেছেন? বুঝাচ্ছেন যে এর জন্যই মূলত নারীদের শিক্ষার কি প্রয়োজন আছে। যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন তাহারা দরিদ্রকে হৃষ্টপুষ্ট পাহালোয়ান দেখিতে চাহেন কিনা? এই যে দেখেন যারা অনেকে বলতেছে অনেকে মনে করে যে মেয়েরা হচ্ছে গিয়ে কেন ব্যায়াম করবে? কেন তারা ফিট থাকবে? সো তারা কি আবার এটা চাহেন কিনা দহিত্র, দহিত্র মানে হচ্ছে গিয়ে নাতি। নাতির হচ্ছে কি থাকবে? পাহালন হবে। মানে কুস্তিগিরি হবে। তারা কি হবে? তাদের শরীরে শক্তি থাকবে, তারা ব্যায়াম করবে, কুস্তিগিরি হবে। এটা কি তারা চাহেন কিনা? মানে মেয়েরা করুক না, কিন্তু অন্যদিকে নাতিরা মানে ছেলের ঘরের বা মেয়ের ঘরের নাতিরা কি হৃষ্টপুষ্ট পাহালওয়ান, তারা কুস্তিগিরি থাকুক, তারা পালোয়ান হোক, এটা আবার তারা চায় কিনা তিনি কোশ্চেন করছে। তাহাদের দরিদ্র ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারেন, এরূপ ইচ্ছা করেন কিনা? মানে সেই যেই পুরুষটা তারা চায় কিনা যে যদি তাদের দরিদ্র মানে নারীদেরকে যদি কেউ ঘুষি দেয়, সেই ঘুষিটা খায় যাতে করে ও একটা পুনরায় থাপ্পড় দিতে পারে। এটা তারা ইচ্ছা করে কিনা? তাহলে এটা কখন পারবে? যদি সে শক্তি থাকে, সে যদি কুস্তি ভালো পারে তাহলে তো সে প্রতিবাদ করতে পারবে, তাই না? এটা তারা চায় কিনা? যদি সেরূপ ইচ্ছা করেন তবে বোধহয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দরিদ্র বলিষ্ঠ না হয় বরং পয়জার পেটা হইয়া নতমস্তকে উচ্চস্বরে বলে মাত মারো। দেখুন যদি বলতেছে সেটা তারা চায় কিনা? চাইলে ভালো। আর যদি তারা সেটা না চায়, যদি তারা কি সেরকম না চায় তাহলে তারা কি করে? বরং বলিষ্ঠ না হয় যদি তারা যে দরিদ্র নাতিরা যদি বলিষ্ঠ বলিষ্ঠ না হয় বরং পয়জার পেটা জোতা পেটা হইয়া নতমস্তকে মনে করেন তাদেরকে জুতা পিটা দিল তাদের দরিদ্র থেকে নাতিদেরকে, সেই জুতা পিটা খাইও কি করলো নতমস্তকে মাথা নত করে উচ্চ স্বরে বলে যে মাত মারো। মাত মারা শব্দের অর্থ কি? মাত মারা শব্দের অর্থ হচ্ছে মারো না। মাত মারা শব্দের অর্থ মারো না। চোট লাগতা হে মানে সে ব্যথা লাগতা হে। এবং পয়জার লাভ শেষ হলে দূরে গিয়া প্রহারকর্তাকে শাসাইয়া বলে যে কায় মারতা থা হাম নালিশ কারেকা। তাহা হইলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। বলেছে যদি তাদের দরিদ্রকে তারা হৃষ্টপুষ্ট পালোয়ান না করে তাহলে তারা জুতার পিটা খেয়ে কি করবে? বলবে যে মারো না, ব্যথা লাগতেছে। চোট লাগতে শব্দের অর্থ হচ্ছে কি ব্যথা লাগে। এবং যখন হচ্ছে জুতা পিটা খাওয়া শেষ হবে, শেষ হয়ে গেলে তারা হচ্ছে দূরে চলে গিয়ে সেই প্রহারকর্তা মানে যে তাকে জুতা দিয়ে পিটাইলো তার নাতিদেরকে, তখন সে জোরে গলায় বলবে যে কায় মারতাহা? তুমি কেন মারলে? হাম নালিশকারীকে আমি হচ্ছে নালিশ করব। যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে তাহলে তাদেরকে এই বেগম রোকেয়া তার যে বক্তব্য সেই বক্তব্য বোঝাতে কি অক্ষম। খ্রিস্টান সমাজে যদিও স্ত্রীর শিক্ষার যথেষ্ট সুবিধা আছে তবু
রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না। বলতেছে খ্রিস্টান সমাজে স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা, মানে স্ত্রীরা শিক্ষা-দীক্ষা পায়। কিন্তু তারপরেও রমণী মানে স্ত্রীরা আপন সত্ত্ব মানে আপন যে অধিকার, আপন যে মালিকানা সেটা 16 আনা মানে পুরোপুরি ভোগ করিতে পায় না। তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে। কিন্তু প্রত্যেক উত্তমার্ধই অর্থাৎ বেটার হাফ তাহার অংশীদার পার্টনার এর জীবনে আপন জীবনে মিলিয়া তন্ময় হইয়া যান না। দেখুন বলতেছে এই যে খ্রিস্টান ধর্মে যারা আছে তারা হচ্ছে কি তারা মোটামুটি শিক্ষা-দীক্ষা পাওয়া সত্ত্বেও তারা হচ্ছে গিয়ে তাদের যে অধিকার, মালিকানা সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি তারা কি করতে পারে না? ভোগ করতে পারে না। তারা তাদের যে মহিলারা যে খ্রিস্টান যে মহিলা তারা তাদের যে মানসিকতা আছে সেখান থেকে তারা কি হয় না? মুক্তি পায় না। স্বামী এবং স্ত্রী কত পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকে সত্য এটা। কিন্তু প্রত্যেক উত্তমার্ধই তাহার অংশীর জীবনে আপন জীবনে মিলিয়া তন্ময়ী হয়ে যান না। তন্ময়ী শব্দের অর্থ হচ্ছে তাতে একান্তভাবে নিপুণ। মানে তাছাড়া কোনো চিন্তা বা অনুভূতি নাই। এরকম এতটা অনুভূতিময় ঘনীভূত হয়ে কি তারা যায় না। স্বামী যখন ঋণ জালে জড়িত হইয়া ভাবিয়া মরমে মরিতেছেন, স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছেন। বলতে যে একটা স্বামী যখন হচ্ছে গিয়ে কোনো ঋণের কারণে তিনি টেনশনে আছেন, মানে কি করবেন, কিভাবে ঋণ শোধ করবে এই বিভিন্ন পেরেশানিতে আছে। সেই সময় স্ত্রী কি করে? একটা নতুন টুপির চিন্তা করিতেছেন। মানে যেটা হচ্ছে কি করবেন? যেটা বানাবেন, নতুন একটা টুপি বানাবে। এটা আসলে উনি যখন কবিতা লিখছে তখনকার সময় হয়তোবা সত্য হতে পারে। কিন্তু এখনকার সময় এটা আসলে হয় না। মানে ভালো যেই স্বামী-স্ত্রী যে কাপল বা যে দম্পতি তাদের ভেতরে তো এরকমটা ইউজুয়ালি হয় না যে স্বামী এক সাইডে বসে ঋণের যেই চিন্তা করতে পেরেশানি হয়ে যাচ্ছে আর অন্যদিকে স্ত্রী হচ্ছে গিয়ে তার মতো করে পড়ে আছে। বরঞ্চ আমরা এটা এখন দেখি যে স্বামী-স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক, তারা একে অপরের সাথে শেয়ার করে কি সমস্যা, কিভাবে সমাধান করা যেতে পারে। তিনি লিখছেন তার সময়কাল অনুযায়ী সে সময়ে হয়তোবা এরকমটা ব্যাপারটা ঘটতো। কারণ তাহাকে কেবল মূর্তিমতী কবিতা হইতে শিক্ষা দেওয়া হইছে, তাহা তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন। ঋণ দায়ের রূপ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম। মানে তাকে এভাবে শিক্ষা দিয়েছে। তুই হচ্ছে গিয়ে তার স্বামীর সাথে থাকবে, সংসার করবে। কে ঋণ করলো, কি তার চিন্তা ভাবনা এগুলোর সাথে তার মত প্রকাশ করবে বা কিছু করবে এটা তাকে কি করা হয় না? এরকমটা তাকে শিক্ষা দেওয়া হয় নাই। এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক। মানে বলতেছে তখন তো খ্রিস্টান সমাজের কথা বলছে, এখন হচ্ছে মুসলমান সমাজের কথা বলতেছে। মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক, অর্থাৎ ২ জন নারী ১ জন নরের সমতুল্য। মানে মহিলারা যেহেতু পুরুষের অর্ধেক তাহলে পুরুষের অর্ধেক। তাহলে ১ জন পুরুষ আর ২ জন মহিলা মিলে কি হবে? তাহলে ১ জন পুরুষের সমান হবে যেহেতু অর্ধেক। অথবা ২ টি ভ্রাতা-ভ্রাতাবানী ভাই এবং ১ টি ভগিনী একত্রে হইলে আমরা ২.৫ জন হই। কয়জন? ২.৫ জন হয়। আপনারা মোহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে বিধানে আছে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। মানে বলছে মোহাম্মদীয় আইন বলছে মুসলিম আইনের কথা তিনি বলতেছে। এই যে মোহাম্মদীয় আইন মানে মুসলিম আইনের কথা বলছে। মুসলিম আইনে বলতেছে মুসলিম আইনে কি আছে? যে বিধান আছে মানে নিয়ম আছে পৈতৃক সম্পত্তি মানে পিতার সম্পত্তি কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাবে। মানে পুত্র যা পাবে তার অর্ধেক পাবে কন্যা। তাহলে যদি ১ ভাই ১ বোন থাকে তাহলে আমরা জানি যে সেখানে সেই সম্পত্তি ৩ ভাগ হয়। ৩ ভাগের ১ ভাগ বোন পায়, ২ ভাগ হচ্ছে ছেলে পায়। এই নিয়মটি কিন্তু পুস্তকে সীমাবদ্ধ। তিনি বলতেছেন এই যে নিয়ম মানে ছেলের অর্ধেক পাবে মেয়ে। হ্যাঁ? এই যে নিয়ম, এই নিয়মটা শুধু ওই যে নিয়মের ভিতরে সীমাবদ্ধ, বইয়ে সীমাবদ্ধ। যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোন ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করে দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎসমানে পড়তেছে। তিনি বলতেছেন যদি কেউ যদি একটু কষ্ট করিয়া কোথায় যায়? যদি একটু কষ্ট করিয়া কোন ধনবান মুসলমানের সম্পত্তি যখন ভাগ করা হয় তখন সেখানে দেখতে যায় অথবা জমিদারি প্রদর্শন করতে যায় তখন সেখানে গেলে দেখবে যে আসলে কার্যত কন্যার ভাগে শূন্য মানে কন্যার ভাগে কোনো সম্পত্তিই নাই। যদিও থেকে থাকে তাহলে সেটা যৎসামান্য মানে অল্প কিছু থাকলেও কি থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই থাকবে। এটা পার্ট 2 ছিল। আমরা এরপরে পার্ট 3 তে বাকি অংশ শেষ করে দিব। যাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।